আমন্ত্রণ টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ ওয়ার জানিয়েছে যুদ্ধ শুরুর পর এদিনই সবচেয়ে বড় ও তীব্র বিমান হামলা চালানো হয়েছে। একই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সংঘাতটি দ্রুত শেষ হতে পারে। ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা জানান সোমবার রাত ছিল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রাত। শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বোমা হামলা হয়েছে, কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGC হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারেন। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন হয়। তবে ট্রাম্পের বক্তব্য ধারণা করা হচ্ছে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান এবং ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তবে প্রেসিডেন্টের মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং শেয়ার বাজারে পুনরুদ্ধার দেখা গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন তারা যুদ্ধবিরতি চান না এবং হামলার জবাব দিতে থাকবে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না এবং কখন অভিযান শেষ করা হবে তা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানে অন্তত 1270 জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে 12 জন নিহত হয়েছে এবং একই সঙ্গে ইরানের হামলায় এখন পর্যন্ত আমেরিকার 140 জন মার্কিন সেনা আহত হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলবো যুদ্ধের গতি প্রকৃতির বিশ্লেষণ নিয়ে এবং এইসব বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার। আমরা আমন্ত্রণ জানিয়েছি সেন্ট মেরি কলেজ ইন্ডিয়ানার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার, আমরা 12তম দিনে প্রবেশ করলাম এবং এর মধ্যেই ওয়ার সেক্রেটারি পিট হেক্সেট জানিয়েছেন সবচেয়ে ভয়াবহ আক্রমণটি হয়েছে আজকে। এর আগে যদিও আমরা বাণিজ্য সেক্রেটারিকে দেখেছিলাম, তিনিও বলেছিলেন সেদিন অনেক বড় পরিসরে আক্রমণ করা হবে। অন্যদিকে প্রেসিডেন্ট মনে করছেন যুদ্ধটা শেষ করে আনার সময় হচ্ছে। তবে আমেরিকার বিজয়টা কি? যুদ্ধ যদি শেষ করতে হয় সেখানে সবার আগে প্রশ্নটি চলে আসে এই যুদ্ধ থেকে কি অর্জন হয়েছে আমেরিকার। একটু আমরা শুনে আসতে চাই দুজনের বক্তব্য, অর্থাৎ প্রেসিডেন্ট এবং ওয়ার সেক্রেটারির বক্তব্যটা শুনে এসেই আপনার কাছে প্রশ্নটি রাখছি। Do you have to take him out? Does he have a target on his back? You mean the new supreme leader? You mean the son? How can there be an Iran with Well, another I don't Ayatollah? want to say that, but I was disappointed because we think it's going to lead to just more of the same problem for the country. So I was disappointed to see their choice. You said earlier that we've already won in many ways, but we haven't won enough. What do you consider enough? What's your baseline? Where they're not going to be starting the following day to develop a nuclear weapon, where they'll look at that man and some other people from the administration and say, all right, we're not going to do it. They were not willing to say that. And when Steve called up and he said that to me, I said, well, here we go. Let's do it the hard way. But the hard way, I think, is probably the easy way. When basically I can see that they will no longer have any capacity whatsoever for a very long period of time of developing weaponry that could be used against the United States, Israel, or any of our allies. We have great allies in the Middle East, great countries that are allies. About the strait, you mean? Yeah, well, I want to keep it open. I want to keep it good. It doesn't pertain to us so much as it does to China. We're really helping China here and other countries because they get a lot of their energy from the straits. But, hey, look, we have a good relationship with China. It's my honor to do it. Yeah. প্রফেসর ডক্টর মুস্তফা সরওয়ার, আপনার কাছে জানতে চাই সেটা হলো যুদ্ধ যদি চলমান থাকে তাহলে প্রশ্নটি চলে আসবে এই যুদ্ধ থেকে আমরা কি অর্জন করতে চাই। যুদ্ধ যদি বন্ধ করতে হয় প্রশ্নটি চলে আসবে এই যুদ্ধ থেকে আমেরিকার কি অর্জন হয়েছে। যুদ্ধে যে কি অর্জন হয়েছে সেটা কিন্তু বোঝা কঠিন, কারণ আমাদের কিন্তু প্রতিদিন
1 বিলিয়নের বেশি টাকা খরচ হচ্ছে। শুধু তাই নয়, এটা হলো আমাদের নিজস্ব খরচ, কিন্তু আমরা তো অন্য আরো এক দেশের খরচটাকে বহন করছি। এ দুটো অ্যাড করলে পরে এই 11 দিনে যে প্রচুর অর্থ খরচ হয়েছে, তার বিপরীতে আমরা কি লাভ করেছি। সেখানে প্রেসিডেন্ট বলেছেন, একবার আমি তার এটা শুনেছি খুব মানে করে উনি বলেছেন যে কমপ্লিট হয়েছে, ভিক্টরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরে আবার উনি কথা ঘুরিয়ে ফেলেছেন। তার অর্থ, তার কথাটা কোনটা আমি বিশ্বাস করব আর কোনটা করব না, এটা একটা কঠিন বিষয়। যেমন উনি বলেছেন যে কমপ্লিট সারেন্ডার, মানে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আনকন্ডিশনাল সারেন্ডার, এটা উনি বলেছেন। কিন্তু আবার আজকে দেখলাম যে তার যে প্রেস সেক্রেটারি, সে কথা ঘুরিয়ে দিয়েছে। কমপ্লিট মানে আনকন্ডিশনাল সারেন্ডার, যেটা বিশ্বের সবাই জানে যে হোয়াট ইজ কল্ড আনকন্ডিশনাল সারেন্ডার, কিন্তু এর নাকি নতুন ডেফিনেশন আমাদের প্রেসিডেন্ট উনি ডিফাইন করবেন। কাজে ওনার ডেফিনেশনে আনকন্ডিশনাল সারেন্ডার, এটা এখন আমরা জানি না হোয়াট ডাজ দ্যাট আনকন্ডিশনাল সারেন্ডার মিন। কাজে সব দেখে মনে হচ্ছে যে আসলে অ্যাডমিনিস্ট্রেশন যে যুদ্ধে গিয়েছে, কোনো ডেফিনিটিভ প্ল্যান নিয়ে যায়নি। আমার যেন মনে হয় অন্য কোনো দেশ কিংবা অন্য কারো স্বার্থে মানে অনেকটা হয়ে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি। এটা কিন্তু বেশ কয়েকজন সেনেটর, কংগ্রেসম্যান ওই একই কথা বলেছেন। কাজী মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস যে কি আমাদের অর্জন। যেমন ধরুন, আমি যেটা লেটেস্ট যেটা আপনি দেখালেন, সেখানে হচ্ছে যে নিউক্লিয়ার বম বানাবার ক্যাপাসিটি যখন তাদের থাকবে না কিংবা খুবই সীমিত হবে, এবং উনি ওখানে একটা কন্ডিশন দিয়েছেন, কন্ডিশনাল, যে অনেক দিনের জন্য। হোয়াট ইজ অনেক দিন? 1 বছর, 6 মাস, 2 মাস, 5 বছর, 10 বছর, 20 বছর? সেটা কিন্তু উনি বলেননি। উনি বলছেন দীর্ঘকাল সময়ের মধ্যে তারা বম বানাতে পারবে না। কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, যে বম বানাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এফিশিয়েন্ট ম্যান পাওয়ার, সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার ফিজিসিস্ট, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার্স। সেদিক থেকে তো ইরানের যা আমাদের যে ধারণা হয়েছে অতীতের সমস্ত খবর থেকে, যে তাদের একটা সলিড ম্যান পাওয়ার রয়েছে, মানে খুবই অভিজ্ঞ ম্যান পাওয়ার। এবং আমরা জানি যে ইরান যদি শিক্ষা দীক্ষা আমরা কম্পেয়ার করি, তাহলে এটা কিন্তু মানে আজকের না, কালকের না, এটা প্রায় 3500 বছর ধরে পৃথিবীর একটা অন্যতম উন্নত দেশ, লেখা পড়ায় সব দিক থেকে। কাজেই যেখানে এর অলরেডি ম্যান পাওয়ার যদি মনে হচ্ছে যে ডেভেলপ হয়ে গেছে, যখন আমাদের প্রেসিডেন্ট বলেন যে কয়েক সপ্তাহের মধ্যে তারা নিউক্লিয়ার বম বানাতে পারতো ওই যে জুনের আক্রমণের আগে, তাই যদি মানে আমি এটাকে সত্য ভাববো, এবং তাহলে যে এটা যদি তারা এরকম করতে পারে, তার মানে তার সলিড ম্যান পাওয়ার আছে। কাজে আমরা যদি কিছু বিল্ডিং কে ভাঙি, হ্যাঁ, তাতে কি মানে আর যেটা জিনিস, যে ফিসাল ম্যাটেরিয়াল, যেটা এনরিচড ইউরেনিয়াম, সেটা তো আমরা এখনো উদ্ধার করতে পারিনি। এবং এটা উদ্ধার করাটা একটা ভীষণ কঠিন ব্যাপার, কারণ ওখানে গ্রাউন্ড ট্রুপ পাঠাতে হবে, এবং গ্রাউন্ড ট্রুপ ওখানে গিয়ে বাধার সম্মুখীন হবে। ওখানে ইরান চুপ করে বসে থাকবে না, এবং ওটা যে এক জায়গাতেও নেই, হ্যাঁ, ওটা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে। কাজেই এক জায়গায় হয়তো কি আমরা নিয়ে আসলাম, হোয়াট এভার দি আদার এরিয়াস। তার অর্থ এই ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়ামকে উদ্ধার করা, গ্রাউন্ড ট্রুপকে পাঠিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন যাদেরকে পাঠানো হবে সৈনিক, তাদের কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কাজে আমি মনে করি যে এটা যুক্তরাষ্ট্রের আমাদের জন্য কতটা লাভজনক ব্যাপার, সেটা আমার মনে যথেষ্ট সন্দেহ হচ্ছে। আরো একটা আমরা লক্ষ্য করলাম এই যুদ্ধে, আমরা প্রথম বিভিন্ন অ্যানালিসিস থেকে আমরা জানতে পেরেছিলাম যে সরকারের একটা পরিবর্তন আসবে ইরানের, কিন্তু দেখা গেল যে না, তা নয়। কারণ বাসিস নামে যেটা প্যারামিলিটারি গ্রুপ আছে,
যেটার কিন্তু একসময় নেতা ছিলেন এই খামেনির ছেলে মুস্তফা মোস্তফা খামেনি, খামেনি। এবং তার সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ। কাজেই যে আপনি যে গ্রাউন্ড লেভেলে একটা আন্দোলন করবেন তার তো আমরা কোনো লক্ষ্য দেখছি না, বরং এই মুস্তফা খামেনির পক্ষে বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে তার পক্ষে ইন তেহরান এবং অন্যান্য শহরে। তার অর্থ আমার যেন মনে হচ্ছে যে এ যাত্রা, আমাদের যে এই আক্রমণ, এটা আমার মনে হয় খুব একটা সুফল বয়ে আনবে বলে আমার মনে সন্দেহ যাচ্ছে। এখন অবশ্য বলা পর্যন্ত যায় না এখন সত্যি কি পর্যন্ত হয়। জি। এখন তবে পর্যন্ত এভাবে আরো আমরা একটা বিশ্লেষণ জিনিস, করতে পারি। জি। আরো একটা জিনিস যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি এক্সিট র্যাম্পে উঠে গেছেন। উনি বলেছেন, প্রথম বলছিলেন আনকন্ডিশনাল সারেন্ডার, এখন তার প্রেস সেক্রেটারি বলেছে যে উনি ডিফাইন করবেন হোয়াট ইজ কল আনকন্ডিশনাল সারেন্ডার। এবং এইমাত্র যে আপনি ক্লিপ দেখালেন তাতে আমি কিন্তু তার লক্ষ্য দেখছি যে উনি অচিরেই যুদ্ধ বন্ধ করে দেবেন। উনি একটা ডেফিনেশন দেবেন যে না, এদের আমি এই ধ্বংস করছি, এই ধ্বংস করছি, এই ধ্বংস করেছি, তাদের আর কোনো শক্তি নেই, কাজে এটাই হলো আনকন্ডিশনাল সারেন্ডার। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো এই ডেফিনেশন আমরা শুনি না, কোথাও শুনিনি। সেটাই হয়তো হতে যাচ্ছে মনে হচ্ছে। তবে যাই হোক না, মানে আমার দিক থেকে আমার যে মনোকামনা, হুম। যে যুদ্ধ হলো ধ্বংসযজ্ঞ, যুদ্ধ হলো মৃত্যু। যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ করবে ডোনাল্ড ট্রাম্প, ওটা সবার জন্য মঙ্গল। এবং বিশেষ করে আমাদের যুক্তরাষ্ট্রের যে ইয়াং সৈন্য, তাদেরকে ব্যাটল ফিল্ডে পাঠিয়ে দিয়ে তাদের জীবন ক্ষয় হবে, কিন্তু লক্ষ্য অর্জন করা যাবে না। আবার কয়েক মাস পরে ইরান আবার ব্যাক টু দি অরিজিনাল, এটা তো আমাদের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে না। জি। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে জানি যে অনেকগুলো পার্সপেক্টিভ আমাদের সামনে চলে এসেছে। একটা পার্সপেক্টিভ হতে পারে ইরানের সক্ষমতা, সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দেয়া, সেটি পারমাণবিক শক্তি হোক, মিসাইল হোক। অন্য একটি হলো রিজিম চেঞ্জ করে ফেলা। সেই জায়গা থেকে আমরা দেখছি ইরানের বেশ কিছু সক্ষমতায় ধ্বংস করা হচ্ছে। রেজিম চেঞ্জ মানে হলো শীর্ষ নেতাদেরকে বোমা দিয়ে তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু মুস্তফা খামেনি দায়িত্ব নিয়েছেন এই জায়গাটাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার আগে থেকে বলছিলেন, যখন থেকে আভাস পাওয়া যাচ্ছিল যে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, তখন থেকে বলছিলেন যে একটা বেড পার্সন আসছেন, একজনের পরিবর্তে আরেকজন আসছেন, এবং শেষ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। ইরানের বিভিন্ন সংস্থাগুলো তার প্রতি আনুগত্য স্বীকার করেছে। মোস্তফা খামেনির বিষয়টা একটু আপনার কাছে জানি, যে তার এই দায়িত্ব নেওয়াটা ইরানের জন্য, আমেরিকার জন্য যে একটা সেফ এক্সিট হতে পারত যুদ্ধ থেকে বেরিয়ে আসা, সেটাকে কি জটিল করলো, নাকি ইরানের জন্য এটি ঠিকই আছে? জুয়েল, প্রথমত হচ্ছে যে ইরানের আপনার হচ্ছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার যে নির্বাচন যে প্রক্রিয়াটা, সেটি একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যখন কোনো তাদের ধর্মীয় নেতার পদ খালি হবে, কিভাবে তারা পূরণ করবেন সেটার একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমরা শুরুর দিকে যখন খামেনিকে হত্যা করা হলো, তখন ধারণা করা হচ্ছিল যে একজনকে ভারপ্রাপ্ত দিয়ে হচ্ছে চালিয়ে নেওয়া হবে, কিন্তু আসলে সেটি হয়নি, এবং তারা তড়িৎ গতিতে তারা এই জায়গাটাকে পূরণ করতে সক্ষম হয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনার আপনার ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ নন, কিন্তু তার যে স্পিরিচুয়াল কানেকশন আপনার হচ্ছে যে স্পেসিফিকলি আপনার ইরানি ইসলামিক গভর্নমেন্টের যে লয়াল সিটিজেন যারা, তাদের সাথে যে ইভেন দেয়ার আর ফোকস যারা ডিরেক্টলি একেবারে গভর্নমেন্টকে সাপোর্ট করে না, বাট স্টিল ইন টার্মস অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন তারা হচ্ছে ধর্মীয় নেতাকে রেসপেক্ট করে। তো মুস্তফা যেটা কিছুক্ষণ আগে বললেন যে তাকে সিলেকশন করার পরে যেই ডেমনস্ট্রেশন হয়েছে, প্রথমত সিলেকশন করাটা একটা চ্যালেঞ্জ ছিল এই যুদ্ধরত অবস্থায়, সেটি তারা সফলভাবে তারা সম্পন্ন করেছেন। আর দ্বিতীয় নম্বরে এটার যে লেজিটিমেসি, এটা যে পাবলিক সাপোর্ট, সেটিও তারা ডেমনস্ট্রেট করতে সক্ষম হয়েছেন। তা আমি বলবো যে এই জায়গাটা পূরণ করাটা ইরানের জন্য, ইরানের যুদ্ধের জন্য একটা যে মোরাল আপনার যে নৈতিক একটা আপনার ভিত্তি অথবা নৈতিক একটা আপনার সক্ষমতা বলা যেতে পারে, যেটি প্রয়োজন ছিল সেটি তারা অর্জন করেছেন। তো আমি বলবো যে সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আপনার
বিভিন্ন মহল থেকে যখন এই প্রশ্নগুলো করা হয়েছে, আমেরিকান অনেক জার্নালিস্ট প্রশ্ন করেছেন ইরানিয়ান গভর্নমেন্টের বিভিন্ন স্পোক্স পার্সনকে যে যুদ্ধ বন্ধ করার বিষয়ে বা আমেরিকার ইনভেশনের ব্যাপারে। আপনারা দেখছেন যে সেখানে অনেক কনফিডেন্টলি তারা বলেছেন আমরা ওয়েট করছি, বা আমরা হচ্ছে যে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রশ্নই আসে না। তা আপনি যদি ইরানের পজিশনটা যদি আপনি দেখেন, শুরু থেকে কিন্তু তার অবস্থানটা কিন্তু কনসিস্টেন্ট। তা আমি বলবো যে এই যে আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্বাচিত হওয়াটা, এইটি বরং তাদের সেই কনফিডেন্সকে আরো বাড়িয়ে দিয়েছে। মোস্তফা ভাই কিছুক্ষণ আগে আপনার প্রশ্নের জবাব বলছিলেন যে আসলে কি গেইন হয়েছে। আমি দুই একটা বিষয় একটু ওনার সাথে যোগ করতে চাই, যে আসলে দুটো প্রশ্ন, বড় প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আসলে কি যুদ্ধটা প্রয়োজন ছিল। আপনি ইরানের অবস্থান জানার আগে আমি তো বলবো যে ইসরায়েল এবং হচ্ছে যে আপনার আমেরিকার অবস্থান জানাটা খুবই জরুরি, কারণ এটি তো ইরানের কোনো যুদ্ধ নয়। ইরান হচ্ছে আলোচনার টেবিলে ছিল, নেগোশিয়েটিং, এবং তারা এমন একটা পর্যায়ে ছিল যে নেক্সট ডে দেয়ার ওয়াজ এ পসিবিলিটি যে তারা একটা, কখনোই তারা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন বানানোর দিকে যাবে না, এই মর্মে একটা এগ্রিমেন্টে আসার ব্যাপারে অনেকটা সম্মত হয়েছে। The negotiation was going at that point. But আপনি আলোচনার টেবিলে থাকা অবস্থায় আপনি পেছন দিয়ে এসে আপনি হামলা করলেন, মানে হচ্ছে যে সেটি তো আপনার এক ধরনের হচ্ছে যে একটা সঠতা, এক ধরনের হচ্ছে ডিসেপশন, সেটি আমেরিকা করেছে। তো আসলে আপনি অনেকগুলো, আমি জাস্ট হচ্ছে রেফারেন্স দেই, জি আরব সেন্টার ডিসি, দি ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল, তারপর সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি, এইরকম আরো অনেক অর্গানাইজেশন, অনেক অ্যানালিসিস থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলেছেন যে এই যে আপনার এই ওয়ারটা হচ্ছে ওয়ার অফ চয়েস, যে ডিসগাইজ অ্যাজ প্রিএমপ্টিভ সেলফ ডিফেন্স। আপনার হচ্ছে সেলফ ডিফেন্সের নাম করে এটা হচ্ছে আপনার একটা জাস্ট হচ্ছে একটা যুদ্ধ চালাই দেওয়া হলো। তো সেই জন্য এখন বিভিন্ন মহলে প্রশ্নটা খুব প্রকট হয়ে উঠছে, এই যুদ্ধটা আসলে তাহলে কার? এটা কি আমেরিকার? এটা কি ইসরায়েলের? যদি আমেরিকার হয় তাহলে এখানে আসলে এন্ড গেমটা কি, কি আসলে আমেরিকার চাওয়া? এবং আপনারা দেখছেন প্রত্যেকটা সময়, প্রতিদিন অসংখ্য ভাবে, অনেক ভাবে আপনার হচ্ছে এটা উঠে আসছে যে আপনার এই যুদ্ধের কোনো ক্লিয়ার কোনো গোল নেই। তারা আসলে কি চাচ্ছেন, এবং সরকারের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন জনের যে বক্তব্য, ট্রাম্পের বক্তব্য, তারপর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তারপর আরো যারা কথা বলছেন, সেখানে কন্ট্রাডিকশন এবং ইনকনসিস্টেন্সি লক্ষ্য করা যাচ্ছে। তো আমি সবকিছু মিলে বলবো যে আসলে যুদ্ধ শুরুটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা যেটি ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা বলছেন যে এটা আননেসেসারি ছিল। আর এটার জন্য এখন যেটি মুস্তফা শেষে বলছেন, আমি সেটি বলবো যে আলটিমেটলি আপনারা দেখছেন যে 10,000-এর উপরে হচ্ছে যে আপনার ফ্যাসিলিটিস এবং সাইটস ইরানে আপনার হামলা হয়েছে এ পর্যন্ত। আপনি দেখেন এটার সাফারিংটা আলটিমেটলি কে ভোগ করছে। একইভাবে ইসরায়েলে যে পরিমাণ হামলা হয়েছে আপনার ইরানের পক্ষ থেকে, এটি তো ইসরায়েল কখনো কল্পনাও করেন, এটা ট্রাম্পেরও কখনো হয়নি। এরপর আপনার রিজিওনাল যে স্ট্যাবিলিটি, আপনার যে আশপাশের সবগুলো জায়গায় যে ইরান যে হামলাটা করেছে, কারো কোনো হিসাবে ট্রাম্প হিমসেলফ ওয়াজ সারপ্রাইজ উইথ দিস কাইন্ড অফ ডেভেলপমেন্ট। তো আমি বলবো আলটিমেটলি সবকিছু যদি আপনি ইফ ইউ পুট টুগেদার, ইউ সি লাইক এ কমপ্লিটলি লাইক ইন এ ভেরি আনস্টেবল and volatile situation and conditions coming. আর ইকোনমিক জায়গাটা তো আর বাদে দিলাম, যে আপনারা আমরা আজকে আমি তেল ভরতে গিয়ে গেলাম, আমাকে হচ্ছে যে মানে এট এ টাইম আমার হচ্ছে অ্যারাউন্ড আপনার $12 বেশি দেওয়া লাগছে আজকে এটা। সো দিস ইজ হাউ লাইক উই আর গোয়িং টু পে দ্য কস্ট। জি আমি একটু ডক্টর মোস্তাক স্যার আপনার কাছে জানি, সেটা হলো যে যুদ্ধের আমাদের যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এলেন, আমরা তাকে নির্বাচিত করার পিছনে অন্যতম একটা বড় যুক্তি ছিল তিনি যুদ্ধ পছন্দ করেন না, তিনি যুদ্ধে জড়ান না, তিনি যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এবং এই সময়টাতে শুধুমাত্র প্রেসিডেন্ট নয়, আরো একজন ব্যক্তি যুদ্ধের বিরুদ্ধে একটা বলিষ্ঠ অবস্থান তার ছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যেটি হয়তো অনেকের আলোচনা আসছে না। এই যুদ্ধ প্রক্রিয়ায় আমরা দেখছি আমাদের স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে অনেক বেশি অ্যাক্টিভ, আমরা দেখছি যুদ্ধ সেক্রেটারি, ওয়ার সেক্রেটারি পিট হেগসেটকে অ্যাক্টিভ, আমরা দেখছি কুশনার, উডকফ, তাদেরকে সক্রিয়। একটা মানুষকে একটু নিষ্ক্রিয় কিংবা পিছনে ব্যাকফুটে চলে যেতে দেখছি, সেটা হলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি হয়তো আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা ছিল, মার্কো রুবিও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। এটি কি জেডি ভ্যান্সের জন্য একটা বড় ধাক্কা, যে তিনি আসলে সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তিনি
তার প্রেসিডেন্ট একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন, তিনি সেটিকে মেনেও নিতে হচ্ছে, বিরোধিতাও করতে পারছেন না, আবার সক্রিয়তা দেখাতে পারছেন না। এটি একটু শুনি আপনার কাছে। না, আমার মনে হচ্ছে জেডি ভ্যান্স ট্যাকটিক্যাল নিয়েছে, অ্যাপ্রোচ নিয়েছে। যে সে তো বলেছে সে যুদ্ধ পছন্দ করে না, ডোনাল্ড ট্রাম্পও বলেছেন অনেকবার, জি, একবার না দুবার না। এবং আপনি যে বলেছেন যে ওই টিকিটে মানুষ যে অনেকে ভোট দিয়েছে, তার ওয়ান অফ দ্য যে কন্ডিশন কিংবা শর্ত ছিল যে তারা যুদ্ধ পছন্দ করে না, তারা যুদ্ধ করতে চায় না। কিন্তু এখন আমার মনে হয় যেন অ্যাডমিনিস্ট্রেশনে যে কোনো বিভক্তি তা কিন্তু ঘটেনি, নট লাইক দ্যাট। রাদার আমি মনে করব যে জেডি ভ্যান্স কে হয়তো ডোনাল্ড ট্রাম্পই অতটা সামনে আনছে না। আহ, মানে এটা ডিপেন্ড করে পুরো, মানে আমার মনে হয় পুরো জিনিসটা ডিকটেট করছে ডোনাল্ড ট্রাম্প। সে যদি ইচ্ছা করতো যে জেডি ভ্যান্স আরো কঠোর ভাষায় ব্যবহার করবে, যুদ্ধের পক্ষ নেবে, হ্যাঁ, এবং যুদ্ধের পক্ষে খুব মানে গঙ্গ হয়ে যাবে, তাহলে সে হতে বাধ্য হতো। আমার যেন মনে হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে সে নিজেই একা, হ্যাঁ, সেখানে হু ইজ জেডি ভ্যান্স, তার যারা এই বর্তমানের যুদ্ধটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যাদেরকে প্রয়োজন, যেমন হ্যাকসে যে মিনিস্টার অফ ওয়ার অর সেক্রেটারি অফ ওয়ার, তাকে দরকার। আবার সঙ্গে সঙ্গে যে ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশনের জন্য একে দরকার, মার্কো রুবিও, তাদেরকেই সে সঙ্গে রাখছে। এটাও হতে পারে মানে জেডি ভ্যান্স যে ইচ্ছা করে তার নিজস্ব ইচ্ছায় সে একটু চুপ করে আছে, আমার তা মনে হচ্ছে না। কারণ সেটা সম্ভব নয়, কারণ আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে জানি যে তার আশেপাশে যারা আছে তাকে অমান্য করা কিংবা তার মনোবাঞ্চার বিরুদ্ধে চলে যাওয়া অ্যাবসলিউটলি অসম্ভব, সেটা সম্ভব নয়। কাজে আমার যেন মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড নিয়ে জেরি ভ্যান্স একটা কিছু করছেন, তা নয়। ওকে, আমরা এটাই আমাদের হলো আসলে আপনার ট্রাম্প প্রশাসন এবং ঘরের ভিতরকার পরিস্থিতি নিয়ে শুরুতে আলোচনা করছি, বাইরের পরিস্থিতি নিয়ে আমরা যাব। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানি যে শুরুতেই আমরা দেখছিলাম যে জনমত জরিপগুলো সমর্থন করছে না, একদম শুরুর দিককার কথা বলছি। এখনকার সবশেষ পরিস্থিতিটা আসলে কি? জনমত জরিপগুলো এই যুদ্ধের, বিশেষ করে যখন 150 জন মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যেটি পেন্টাগনও স্বীকার করছে, যেটি রয়টার্সও তাদের এক্সক্লুসিভ রিপোর্টে বলছে, এটি কি মানুষের জনমতের ক্ষেত্রে আরো কোনো প্রভাব ফেলবে কিনা? প্রথমত দেখুন, এটা হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা উইদাউট পাবলিক ম্যান্ডেট। আপনার এত বড় একটা যুদ্ধে যেখানে আমেরিকা জড়িয়ে পড়েছে, তার সিটিজেনদের কাছে তার একটা ট্রান্সপারেন্সি বা একটা এক্সপ্লেনেশন প্রয়োজন, জাস্টিফিকেশন, যে আপনার যে কোনো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি ভায়োলেন্স, কনফ্লিক্ট এবং ওয়ারের মতো এরকম বিগ একটা জায়গায় আপনি যখন একটা ডিসিশন নেবেন, আপনি যখন এঙ্গেজ হবেন, আপনার পাবলিক ম্যান্ডেটের প্রয়োজন আছে। হ্যাঁ, অনেক সময় আপনার হচ্ছে যে জরুরি অবস্থাতে সেটি করা হয় না, কিন্তু সেটার একটা এক্সপ্লেনেশনটা আপনার জাতির কাছে পেশ করা হয়। কিন্তু এই যুদ্ধটা মোটা দাগে ইট ইজ এ ওয়ার উইদাউট পাবলিক ম্যান্ডেট। আমি আপনাকে বলি, প্রায় 5টা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের জরিপ চালানো হয়েছে। একটা সিএনএন শুরুর দিকে চালিয়েছিল, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, তারপর যে এপি, ফক্স নিউজ, কুইনিপিয়াক, about 5-6 of these, the polls, সমস্ত জায়গাগুলোতে আপনার কনসিস্টেন্ট, একেবারে আপনার সামঞ্জস্যপূর্ণভাবে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে, সেটি হচ্ছে যে the majority Americans, they don't support this war. তারা একটা ডার্কনেসের মধ্যে আছে, তাদের কাছে এটি এই ক্লারিফিকেশন দেওয়া হয়নি যে এই যুদ্ধটা কেন করা হলো এবং এই যুদ্ধের আলটিমেট গোলটা কি। দেখুন, মানুষ কিন্তু ঠিক আগের মতো চিন্তা করে না। আমি আপনাকে একটা বিষয় বলি, যেটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শুরু থেকে আপনারা পরিষ্কার করতে পারে না, যে তারা আসলে যুদ্ধের গোলটা কি। এখন আসছে 2-3টা বিষয় আসছে। একটা হচ্ছে যে রেজিম চেঞ্জ করা, একটা কথা আসছে এখন। তারপর মিসাইল ক্যাপাবিলিটি করা, তারপর নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আপনার হচ্ছে ধ্বংস করা। দেখুন, এর মধ্যে রেজিম চেঞ্জ এবং হচ্ছে যে মিসাইল ক্যাপাবিলিটি, আপনি দেখেন এগুলো কোনো গ্রান্টেড বা গিভেন কোনো বিষয় না। আমেরিকান সিটিজেনরাও এই প্রশ্নটা করে যে আপনি একটা দেশে মিসাইল ক্যাপাবিলিটি করছেন, এনি সভরেন কান্ট্রি হ্যাজ ইটস রাইট টু ওন দিস কাইন্ড অফ মিলিটারি ক্যাপাবিলিটি। হ্যাঁ,
আপনার শুধু আমেরিকা যেটি বলছে সেটিকে একেবারে গিভেন এবং গ্রান্টেড ধরে নেওয়া যে যায় না, এটা আমেরিকানরা তারা শো করছেন। তো তারা তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে আসলে আপনি যে বিষয়গুলো বলছেন। আর আরেকটি কথা বলা হচ্ছে যে ইরান ছিল একটা ইমিনেন্ট থ্রেট। দেখুন, এখন পর্যন্ত কোনো প্রমাণ আপনার লোকালি ইন্টারন্যাশনালি কেউ এখনো হাজির করতে পারেন নাই যে ইরান একটা ইমিনেন্ট একটা থ্রেট ছিল, একটা ইমিডিয়েট থ্রেট ছিল। এরকম কোনো কিছু তারা প্রমাণ করতে পারে নাই। তার কারণে আমি আপনাকে বলি যে অ্যাবাউট 91% অ্যামাং দি ডেমোক্রেটস আপনার হচ্ছে যারা এটাকে সাপোর্ট করে না, আর আপনার হচ্ছে যে পার্টি লাইনে আপনার ডেমোক্রেটদের রিপাবলিকানদের আপনার হচ্ছে একটা বড় অংশ সাপোর্ট করে। কিন্তু ওভারঅল আপনার বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 60% আপনার হচ্ছে আমেরিকানস তারা মনে করে যে গভর্নমেন্ট এই তাদের যে যুদ্ধের জাস্টিফিকেশন দিতে ফেল হয়েছে, এবং তারা মনে করে এই যুদ্ধ আমেরিকাকে বরং অনেক বেশি আনসেফ করবে। এটি সেফ আমেরিকার সিকিউরিটিকে আপনার হচ্ছে স্ট্রং করবে না, বরং উইক করবে। এবং শুধু সেটা না, যে আপনার মোর দেন 75 আমেরিকানস দে আর অ্যাফ্রেড অফ ইকোনমিক ফল আউট, যে এই যুদ্ধের কারণে তাদেরকে কস্টটা পে করতে হবে এবং গ্লোবালি ইকোনমিক একটা আপনার ডাউন টার্ন শুরু হবে। তারপরে হচ্ছে সর্বশেষ আরো একটি তথ্য হচ্ছে যে অ্যাবাউট আপনার 60% to 75% অন ডিফারেন্ট পলস আপনার হচ্ছে ওভারহেলমিংলি আপনার আমেরিকানরা তারা বলছে যে এটা একটা গ্রাউন্ড ট্রুপসের চিন্তা ভাবনা করা হচ্ছে, বললো যে সেটি হবে ফেটাল ফর আমেরিকান or ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনি ওভারঅল যেটি দেখেন যে মোটা দাগে আমেরিকার জনগণ এটিকে সাপোর্ট করছে না। তাহলে আপনি যদি এটিকে এভাবে কন্টিনিউ করেন, পাবলিকের সাথে জাস্টিফিকেশনটা প্রেজেন্ট না করে, আপনি হচ্ছে যে ক্লিয়ার আপনার হচ্ছে যে যুদ্ধের তথ্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি যদি মানুষের সাথে ক্লিয়ার না করেন, তাহলে আপনি দেখেন পরে যে ইলেকশন আসছে ট্রাম্পের, আপনার হচ্ছে মধ্যবর্তী ইলেকশন এবং পরবর্তীতে এই ইলেকশনে আপনার হচ্ছে যে এটির প্রভাব কিন্তু এড়ানোর কোনো সুযোগ নেই। ওকে। এবং আলটিমেটলি মানুষ যখন আমেরিকাতে সবচেয়ে বড় বিষয় আপনার মানুষকে ইকোনমিকলি আপনার হ্যাপি রাখতে হবে, যে সে যাতে করে তার দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাবটা না পড়ে। অলরেডি আপনার আমেরিকান ইকোনমি আপনার ধরেন যে কোভিড এর পরে যে ইনফ্লেশন হয়েছে, এভরিথিং আপনার হচ্ছে হ্যাজ ইনক্রিজড এক্সেপ্ট ফর দ্য স্যালারিজ। তো এই কন্ডিশনে আমি বলবো এইটার কিন্তু কনসিকুয়েন্সটা অনেক বেশি হাই হবে। আর একটা ডেমোক্রেসির যে ফান্ডামেন্টাল কোর জায়গাটা, যেখানে আপনার পলিটিক্যাল লিডারশিপ, গভর্নমেন্ট এবং এটা পাবলিকের সাথে একটা মিনিমাম একটা ডিসেন্ট লেভেলের আপনার হচ্ছে কমিউনিকেশন এবং রিলায়েন্স এবং ইন্টারডিপেন্ডেন্সি থাকা উচিত, সেই জিনিসটা আপনার মারাত্মকভাবে হার্ম হবে। এবং সেটার জন্য আপনার হচ্ছে যে আপনার এটার কস্ট আপনার হচ্ছে যে পলিটিক্স ভেতরে এবং বাইরে আপনার অনেক দূর বিস্তৃত হবে। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা স্যার আপনার কাছে একটু শুনি। সেটি হলো যে আমরা তো ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এখন একটু এক্সটার্নাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমরা যুদ্ধ শুরুর পর অনেকেই অপেক্ষা করছেন রাশিয়া কি বলে, রাশিয়া কি বলে। কারণ ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সাথে, এটির কারণে আমেরিকা কিছুটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। এখন ইরান যুদ্ধ যখন আমেরিকার সাথে হচ্ছে, রাশিয়া কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা, কিংবা রাশিয়ার যে ভূমিকা সেটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? না, ফায়দা নেওয়ার চেষ্টা করতে হয় নাই। ফায়দাটা তার একদম মানে ফুলের মানে ওই যে মানে মানে সাজানো ফুল নিয়ে তাকে দেওয়া হয়েছে। তার কারণ আমি বলছি যে লক্ষ্য করে দেখুন যে পুতিনের অথবা রাশিয়ার যে মেইন অর্থনীতির সবচেয়ে রিসোর্স যেটাকে রপ্তানি করে দেশটা চলে, সেটা হলো হাইড্রোকার্বন, অয়েল অ্যান্ড গ্যাস। এবং এখন যুক্তরাষ্ট্র যে ভারতের উপরে বিরাট একটা ট্যারিফ বসিয়ে দিল, যেহেতু ভারত রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমদানি করে। হ্যাঁ, এখন যুক্তরাষ্ট্র বলছে, ভারতকে বলছে যে তুমি করো, আর কোনো অসুবিধা নেই, কোনো ব্যান নেই। হ্যাঁ, তাহলে সোনায় সোহাগে কার হলো? ভারতেরও হলো। কারণ ভারত করে কি, ওই তেলগুলো সস্তা দামে কেনে এবং অনেক সময় তার নিজের কারেন্সি ব্যবহার করে ওটা কেনে, তাকে ডলার খরচ করতে হয়, করে ওটাকে রিফাইন করে সে পৃথিবীর বাজারে ছেড়ে দেয় অনেক হাই প্রাইসে। কাজে ভারতের জন্য একটা সোনায় সোহাগা। আর এদিকে এই বিক্রি করে যে টাকাটা বন্ধ হয়ে গিয়েছিল রাশিয়া, এখন সেটা সে পেয়ে গেল।
এমনকি ইউরোপের যেখানে এগুলো ব্যান করা ছিল সেগুলো ডোনাল্ড ট্রাম্প ওপেন করে দিয়েছে। কাজে এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হলো পুতিন এবং রাশিয়া। মানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল যে যে যুদ্ধ মানে যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যে ইরান এবং তার পার্শ্ববর্তী দেশগুলো, ইনক্লুডিং ইভেন ইসরায়েল, আর যে মুসলিম যে দেশগুলো আছে পাশে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। আর যুক্তরাষ্ট্রের সৈন্য মারা গেল এবং অনেক আমাদের আহত হলো আমাদের সৈন্যরা, যেটা খুবই দুঃখজনক। এই ইয়াং ছেলেগুলো যে ইনজিওর হয়েছে তাতে আমি শুনলাম প্রায় 8 জনের মতো তারা ইন্টেন্সিভ কেয়ারে আছে, তাদের ইনজুরি গুলো খুব কঠিন। কাজে এর মধ্যে হয়তো কোনো ফ্যাটালিটি হোপফুলি হবে না, কিন্তু বলা যাচ্ছে না। কাজে আমাদের লোকসান হলো এবং আমাদের প্রচুর টাকা চলে গেল। লাভ হলো কার? মাঝখানে লাভ হলো রাশিয়ার। এই হলো আন্তর্জাতিক পর্যায়ে। আর ওদিকে দেখুন চীন, চীন এবং এশিয়ার কয়েকটা কান্ট্রি, আমি বলবো যেমন সাউথ কোরিয়া এবং তাইওয়ান, তারা এই যে হরমুজ প্রণালী থেকে যে তেল এবং গ্যাস যায় তার উপরে কিন্তু তাদের জ্বালানির যে ব্যবহারটা অনেক অনেক ডিপেন্ডেন্ট, এটার উপরে তারা নির্ভর করে। এবং আমরা দেখলাম যে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইমার্জিং মার্কেট যেটা, যাতে মানে ইটিএফস, মানে যে বিভিন্ন স্টক গুলো, এটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের এক্সচেঞ্জেও একটা দারুণ দরপতন হয়েছে। এবং যেহেতু এটার উপর ডিপেন্ডেন্ট, এখন চীনেরও কিন্তু এটার উপর ডিপেন্ডেন্সি আছে, কিন্তু চীন কিন্তু আগে থেকেই প্রচুর তেল মজুত করে রেখেছে, তেল এবং গ্যাস। কাজে তারা কয়েক মাস চালিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, তারা এটাকে হ্যান্ডেল করতে পারবে। আর এদিকে যে আপনি দেখুন যে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ, যেটা চোক পয়েন্ট, যেটার পাশে আপনি দেখবেন যে এটা মানে 21 মাইলসের মতন এক জায়গা থেকে, মানে এর শর্টেজ ডিস্টেন্স। আবার এর সব চ্যানেল থেকে কিন্তু আপনি জাহাজ যেতে পারে না। এর কতগুলো নির্দিষ্ট চ্যানেল আছে যা থেকে জাহাজ যায়, এবং সেগুলো কিন্তু মানে একদিকে ওমান যেটা আপনি দেখছেন ত্রিভুজের মতন কোনা হয়ে গেছে আপনার ছবিতে, ওই অঞ্চলটা হলো ওমানের, ওটা হলো ফ্ল্যাট। আর ওদিকে ইরানের দিকটা যেটা একটা কার্ভেচার দেখছেন আপনি একটা, হ্যাঁ, সেই কার্ভেচারের মতো যে অংশটা আছে সেখানে একটা মানে আমি বলবো নট কনভেক্স, কনকেভ লেন্স মতো, আমি যদি সমুদ্র থেকে তাকিয়ে দেখি, সেখানে হলো জাগ্রেস মাউন্টেন, যার এভারেজ হাইট হলো 6000 ফিট অ্যাবভ দ্য সি লেভেল, এবং এটা একটা লাইমস্টোন মাউন্টেন। কাজে এখানে অনেক গুহা আছে, এবং সেখানে কিন্তু ইরানের যে সৈন্যবাহিনী ভালো করে সেখানে অবস্থান নিয়ে আছে, এবং এটা বন্ধ হয়ে গেছে অলমোস্ট। আমরা ওখানে আমাদের প্রেসিডেন্ট প্রায় মানে হিউজ নাম, আই থিঙ্ক 50 বিলিয়নের মতন অ্যাসিওর করে সে বলছে যে আমরা রেসপন্সিবল, এখানে জাহাজ যাও, কোনো অসুবিধা নেই, তেলের জাহাজ যাতে আসতে পারে। কিন্তু খবর যেটা আমরা জানি যে ওখানে হার্ডলি এনি মানে অয়েল ট্যাঙ্কার ওখান থেকে পার করছে। এত বড় ইন্স্যুরেন্সের পরেও যে আমরা $50 বিলিয়ন দিচ্ছি এবং এমনকি আমরা পাহারা দিয়ে নিয়ে যাব তোমাদেরকে, তাতেও কিন্তু অয়েল ট্যাঙ্কারের যে মালিকরা তারা কিন্তু খুব একটা কনভিন্স হয়নি, কারণ তারা জানে যে ওখানে যেতে গেলে যদি ওদিক থেকে মিসাইল কিংবা ড্রোন অ্যাটাক হয়, কিংবা যদি মাইন থাকে নিচে, তাহলে ক্ষতিগ্রস্ত হবো আমি। হ্যাঁ, এবং এটা ওই যে এত $1 বিলিয়ন সেটা কখন আমি পাই, হ্যাঁ, তার তো কোনো ঠিক ঠিকানা নাই, এবং কতগুলো মানে হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজে কেউ এটাকে খুব একটা বিশ্বাস করছে না, যে জন্য আমরা দেখছি যে ওখানে কিন্তু ট্রাফিকটা অলমোস্ট ইনসিগনিফিক্যান্ট। এতে কিন্তু যে আপনি বললেন যে কার ইসের, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এখানে যে উনি করছেন, যে এই যে এত বিরাট ইন্স্যুরেন্স উনি প্রোভাইড করছেন আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে, এবং এটা লাভ হবে চীনের, কারণ ওখান থেকে যদি জাহাজ যেতে পারে তাহলে চীনের তো অনেক অনেক পেট্রোলিয়াম আসতে পারে। কিন্তু এখানে আরো একটা ঘটনা ঘটেছে, ইরানের যেটা মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট কোর্ট, তারা কিন্তু বলে দিয়েছে যে ওখানে যদি
মানে মানে চায়নার কোনো যায়, চায়নার দিকে যে জাহাজগুলো যাবে তেলের সম্ভার নিয়ে, সেগুলোকে তারা আঘাত করবে না। সেটা কিন্তু অলরেডি আইআরজিসি বলেছে। এমনকি একটা শুভ খবর বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের একটা ট্যাঙ্ক, মানে তেলবাহী ট্যাঙ্কে ওখানে অ্যালাউ করেছে। দে অ্যালাউড ইট কেম থ্রু দ্য হরমুজ স্ট্রেইট। কাজেই আমরা দেখছি যে হরমুজ স্ট্রেইটে যে আমরা যতই বলছি যে আমরা ওটাকে দখল করে নেব, এবং ওখানে আরেকটা জায়গা আছে যে খুবই গুরুত্বপূর্ণ, যেটার নাম হলো খার্গ আইল্যান্ড। খার্গ আইল্যান্ডটায় এর কিন্তু ইরানের অনেক মানে রিফাইনারি এবং অন্যান্য বিভিন্ন তেল বিষয়ক আছে, কিন্তু ভেরি হাইলি প্রোটেক্টেড। এবং ওখানে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু প্ল্যান করছে আমাদের দিক থেকে যে আমরা ওটা দখল করে নেব, কিন্তু 11 দিন যুদ্ধ হয়ে গেল, আমরা কিন্তু ওটা এখনো দখল করতে পারিনি। আই ডু নট নো হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। এদিকে তো আবার আমরা হোয়াইট হাউস থেকে শুনলাম যে যুদ্ধ থেমে যাবে। এটা আমরা লক্ষ্য করব যে গত দিন যখন এই বক্তৃতা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে কিভাবে আমাদের স্টক এক্সচেঞ্জ এবং অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, স্টক মার্কেট ধসে যাচ্ছে। সেটাকে উনি ঠিক মানে এক্সচেঞ্জ গুলো বন্ধ হওয়ার অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উনি ঘোষণা দিলেন যে না, যুদ্ধ মানে আমাদের মিশন কমপ্লিট অলমোস্ট। হ্যাঁ, এইটা বলে ওটাকে আবার রিটার্ন এনেছে। কিন্তু এটা কতদিন থাকে তা কিন্তু বলা যাচ্ছে না। যুদ্ধ কন্টিনিউ করলে ওটার ধস নামবে। আমি সব পরিস্থিতিতে ওকে, বিদেশি অনেকগুলো ব্যাপার, ইস্যু হ্যাঁ। আমাদের অর্থনীতি সব মিলে আমার যেন মনে হচ্ছে একটা হযবরল। এর কোনো যে একটা মানে সলিড যে একটা দিক নির্দেশনা, সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। পাচ্ছেন না। আমি মনে একটা হচ্ছে প্রশ্ন যে নিয়ে আপনার একটা কাছে ফিরবো। প্রশ্নটি হলো যে এই যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসন কতটা দ্বিধা বিভক্ত, অর্থাৎ ইন্টেলিজেন্স কি বলছে, পেন্টাগন কি বলছে, ওয়ার সেক্রেটারি কি বলছেন, স্টেট সেক্রেটারি কি বলছেন, ট্রাম্প কি বলছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে ফিরবো। তার আগে একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই যুদ্ধের শুরুতে আমরা দেখলাম ইউরোপের দেশগুলোকে টেনে আনার চেষ্টা করা হলো, আমন্ত্রণ জানানো হলো, আহ্বান করা হলো। আমরা দেখলাম কেউ কেউ খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছেন, না আমি যাব না। তাকে হুমকি দেওয়া হয়েছে, তোমার সাথে বাণিজ্যের সমস্যা হবে, হোক, তাও আমি যাব না। মূল যে পরাশক্তি হিসেবে আমরা যাদেরকে বিবেচনা করি, আমরা যদি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি তাদেরকে দিয়ে বলি, ইউরোপের দেশগুলো শেষ পর্যন্ত আমাদের বন্ধু হয়ে কতটা পাশে দাঁড়াচ্ছে, কিংবা না দাঁড়ালে কেন দাঁড়াচ্ছে না? দেখুন, আমি তো আসলে ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট না। তারপরে আপনি যেহেতু প্রশ্নটা করেছেন যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইউরোপের কাছে যে হেল্পটা আপনার সিক করেছেন এবং সেটার যে রেসপন্স তারা দিয়েছেন বিভিন্ন কান্ট্রি, সেটার মোটা দাগে আপনার যদি চিন্তা করা হয় যে আসলে সেটা কেমন, সেটি হচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলো ইনক্লুডিং আপনার হচ্ছে যে ইউকে, ফ্রান্স, জার্মানি, তারপরে আপনি স্পেন, তো আপনি জানেন যে কিছুদিন আগে স্পেন বলে দিয়েছে যে তারা করবে না। হ্যাঁ, তারা একটা মানে হচ্ছে নন কোঅপারেশন একটা স্ট্যান্স নিয়েছে। তাহলে আপনি পুরো বিষয়টা যদি আপনি চিন্তা করেন, তাহলে তারা অ্যালাইজ, তাদের একটা এন্ট্যাঙ্গেলমেন্ট, একটা কানেকশন আপনার হচ্ছে যে আমেরিকার সাথে তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, এটিতে কোনো সন্দেহ নেই। এবং এই জড়িয়ে থাকার কারণে বরং এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা বেকায়দায় পড়েছে, অনেকটা বেকায়দায় পড়েছে। দুটো বড় কারণ। সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে আপনি ঠিক এর আগের যেই ঘটনা প্রবাহগুলো আপনি যদি দেখেন, ঘটনার প্রবাহের মধ্যে আছে আপনার ইউকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কথাবার্তা বলেছে, আমেরিকা যে খুব সম্ভবত ডিসেম্বর 5 তারিখে যে ফরেন পলিসি 35 পেজের একটা ডকুমেন্ট পাবলিশ করেছে, সেটিতে ইউরোপিয়ান অ্যালাইজদেরকে যেভাবে খুব বাজেভাবে তারা ফ্রেম করেছেন এবং কথাবার্তা বলেছেন। এরপরে আপনার হচ্ছে যে আপনার নিয়ে আপনার গ্রিনল্যান্ড বা হচ্ছে যে আরো যে বিভিন্ন ধরনের ইউরোপের সঙ্গে একটা উত্তেজনা ছিল, এটা কাজ করেছে এবার, মানে আন্তরিক সহযোগিতা পেতে সমস্যা হয়েছে। তো এই জায়গাগুলো আপনার হচ্ছে যে ট্রাম্পের হেল্প পাওয়ার জায়গাটাকে অনেক সংকুচিত করে দিয়েছে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে
আপনার এখানে ইউরোপিয়ান অ্যালাইজদের যে বড় প্রবলেমটা হচ্ছে, যেমন আপনার হচ্ছে যে আমেরিকা একটা অ্যাক্টিভ টেবল, আপনার জেনেভাতে নেগোসিয়েশন হচ্ছিল, কতগুলো দেশ আপনার সাথে রিলেটেড ছিল। হুম হুম তো একটা অ্যাক্টিভ নেগোসিয়েশনের জায়গায় থেকে কোন রকম আপনার হচ্ছে যে ইউরোপিয়ান অ্যালায়েন্সদের সাথে আপনার হচ্ছে যে কমিউনিকেশন না করে আপনার হচ্ছে যে এই প্রিএমটিভ আপনার সো কল প্রিএমটিভ ওয়ারে আপনার আমেরিকা জড়িয়েছে। তো তারা কমফোর্ট ফিল করছে না, যে আসলে তারা বুঝতে পারছে না যে আপনি আজকে আপনার গার্ডিয়ানের সাইমন টিসডাল, ফরেন অ্যাফেয়ার্স কমেন্টেটর, উনি একটা লেখা লিখেছেন, সেটি মূলত ব্রিটেনের জন্য লিখেছেন যে নো ইউর এনিমি, দ্য টাইটেল, ওয়ান পার্ট অফ দ্য টাইটেল। তো উনি ওখানে বলছেন যে এটা একটা ইলিগাল আনজাস্টিফাইড ওয়ার এবং ব্রিটেন শুড রিকনসিডার ইটস ফরেন পলিসি, এবং Britain should also review the friendship with Trump administration. Specifically, is Trump a friend or enemy of the US? Enemy বলতে উনি আসলে যেটি মিন করছেন যে আসলে তাকে মানে it's not about like the war like situation. It's more about the whether friends or foe. That was the case. উনি এই কথাগুলো বলছেন, এবং উনি ওনার যে মেজর যে আপনার আর্গুমেন্ট গুলো, উনি বলছেন যে এই ওয়ারটা হচ্ছে প্রথমত এটা ডিসপ্রপোর্শনেট এবং ইলিগাল, এটা আলোচনার টেবিল থেকে, অ্যাক্টিভ আলোচনা থেকে বেরিয়ে এটা করা হয়েছে, এটা ব্রিটেনের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটিকে আপনার হচ্ছে যে সাপোর্ট করছে না। তিনি আরো কিছু কথা বলছেন যে ট্রাম্প ইজ এ প্যাটার্ন নট অ্যান অ্যানামলি, আসলে সে এইভাবেই কাজ করে, এবং সেটি আমার কাছে মনে হচ্ছে যে মোস্টলি আপনার ভেতরে বাইরে সবাই এটি এগ্রি করেন যে ট্রাম্পের যে অ্যাপ্রোচ, যে কায়দায় উনি কাজ করেন, এবং এটি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সামনের দিনগুলোতে হয়তো ইস্যু হয়ে উঠবে। আমাদের সময় একেবারে শেষের দিকে। এবং আরো একটি পয়েন্ট জুয়েল আমি যেটা অ্যাড করতে, সেটি হচ্ছে যে ইউরোপিয়ান নেশনস গুলো তাদের বিবেচনায় ইরানের যে অ্যাজ এ নেশন, অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কান্ট্রি, জিওগ্রাফি, এখানে যে একটা কমপ্লেক্সিটি আছে, এই কমপ্লেক্সিটি তাদের বিবেচনায় আছে, যেটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিবেচনায় নেই। এই কারণে তারা এখানে কমফোর্ট ফিল করছে না। ওকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার প্রশ্নটি করেই গিয়েছিলাম, একেবারে সংক্ষেপে যদি 1 মিনিট আমরা একটু উত্তর পাই যে ট্রাম্প প্রশাসন কতটা একমত অথবা দ্বিধাবিভক্ত? না, প্রশাসনের ভেতরে দ্বিধাবিভক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ আমরা জানি যে ট্রাম্পের যে স্টাইলটা, তাতে তার সঙ্গে দ্বিমত করে ওখানে কেউ টিকে থাকা এটা অসম্ভব। কাজে এখানে মতদ্বৈধতা হবে না। তার যে অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি লক্ষ্য করে দেখুন যে লেজিসলেটররা যারা কংগ্রেস এবং সেনেট, তাদের মধ্যে কিছুটা রিজার্ভেশন ছিল প্রথম দিকে, কিন্তু তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি, কিংবা কন্টিনিউ করতে পারেনি। দে অল ফল ইন টিম উইথ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সবাই যোগদান করেছে। তার কারণ তার দলের তার সাহস নাই যে এটার বিরুদ্ধে একটা কিছু করা কিংবা বলা কিংবা একটা অল্টারনেটিভ ওপিনিয়ন দেওয়া। তার অর্থ যে নো, অ্যাডমিনিস্ট্রেশন ইজ all united, এবং not only that, the legislators and the Republican Party is with them. আমি তো দেখলাম যে মাত্র 11% রিপাবলিকানদের, 11% এই যুদ্ধের বিপক্ষে গেছে। এটা খুবই কম নাম্বার। আগের যত আমরা যুদ্ধে দেখেছি যে এর চেয়ে একটা বড় নাম্বার থাকে, কিন্তু সেই বড় নাম্বার নেই, অনলি 11%। তার অর্থ এদের মধ্যে একটা ইউনিটি আছে এই যুদ্ধের সমর্থনে। কিন্তু যে সমস্যাটা যেটা মোহাম্মদ আলাউদ্দিন খুব সুন্দর করে বলেছেন বেশ কয়েকবার ধরে, যে আসলে কোনো লক্ষ্য নেই, মানে যে একটা যে স্পেসিফিক প্ল্যান। এবং বিদেশিদের জন্য যেটা বললেন যে ইংল্যান্ড, ফ্রান্স, আপনি দেখুন ইংল্যান্ড কিন্তু ডিয়েগো গার্সিয়া ব্যবহার করার পারমিশন দেয়নি। ইউ নোটিস দ্যাট? কেন দেয়নি? এখন দেখা গেল যে কারণটা আমরা খুঁজে পেলাম। কারণ ওই যে কনফারেন্স থেকে, জেনেভাতে যেখানে মিটিং হচ্ছিল, সেখান থেকে চট করে গিয়ে আক্রমণ করলো উইদাউট কনসাল্টিং উইথ দি ইউরোপিয়ান অ্যালাইজ। ইউরোপিয়ান অ্যালাইজদের সঙ্গে কিন্তু এর আগে সবসময় যে কোনো কাজে যাওয়ার আগে আলোচনা করা হতো, কিন্তু এভাবে করা হয়নি, যেটা ওই টিসডেলের আর্টিকেলের ভিতরে আছে, যে কোনো আলোচনা করেন। হ্যাঁ, আমি ওই আর্টিকেলটা পড়েছি, ওখানে ক্লিয়ার আছে যে কোনো ইংল্যান্ডের সঙ্গে আলোচনা, মানে ইউনাইটেড কিংডমের সঙ্গে আলোচনা করা হয়নি। তেমনি অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি, তাদের সঙ্গে আলোচনা করেনি। এটা একদম মানে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা, তারা দুজনে একত্র হয়ে আক্রমণটা চালিয়েছে। যে জন্য আমরা দেখলাম যে, লক্ষ্য করে দেখুন যে ইরানি যে মিসাইল, এটা হিট করেছে সাইপ্রাসে যুক্তরাজ্যের
ইউনাইটেড কিংডমের বেইজে। তা সত্ত্বেও ইউনাইটেড কিংডম এই যুদ্ধে তেমন জড়াচ্ছে না, কোনো জড়াচ্ছে না। তার নেই, কোনো রকম অংশ নেই। অর্থাৎ হ্যাঁ, পুরো আমরা যদি একটু এই শেষ যে করি, জিনিস- আমাদের সময় শেষ হয়ে গেছে। মানে বিষয়টা এরকম যে সবাইকে সবার অবস্থান থেকে অনেক হিসেব নিকেশ করতে হচ্ছে। সবাই আমাদের প্রেসিডেন্টের মতো করে ভাবছেন না, সবাই যার যার অবস্থান থেকে ভাবছেন। কেউ সেখান থেকে আলু পোড়া খাচ্ছেন, কেউ সেখানে যেতে চাচ্ছেন না, কেউ দমকল বাহিনী পাঠানোর চেষ্টা করছেন। অর্থাৎ আগুনটা নেবানোর জন্য নানামুখী চেষ্টা চলছে, কিন্তু কেউ নিজের স্বার্থটাকে ক্ষুণ্ণ করে না, একদম ঝাঁপিয়ে পড়ে না, আমেরিকা আমি একটা গিয়েছে। অ্যাড করি, জি, আমি একটা অ্যাড করব। আপনি লক্ষ্য করে দেখুন, টোটাল 57 কান্ট্রিজ মুসলিম প্রধান। হ্যাঁ, যেখানে মুসলিম জনসংখ্যা প্রধান 57 কান্ট্রিজ। আউট অফ দ্য 57 কান্ট্রিজ এই যুদ্ধে আমরা একটা লক্ষ্য করলাম, ইরানের পক্ষে কি কেউ আছে? কেউ নেই। নান। পাকিস্তান প্রথম লিপ সার্ভিস দিয়েছিল, হ্যাঁ, এখন শোনা গেল নো, পাকিস্তান ইজ অলসো উইথ দি আমেরিকান সাইড কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে না, হ্যাঁ। কিন্তু মরাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার অর্থ মানে আমরা এই যুদ্ধে আরেকটা লক্ষ্য করলাম জি যে জি জি যে ইরান হ্যাঁ। যে কোনো মুসলিম কজে, কিন্তু সবসময় ইট ডাজন্ট ম্যাটার হোয়েদার ইউ আর শিয়া অর সুন্নি। যেমন ধরুন সুন্নি তার অধ্যুষিত পাশে দাঁড়ায়, কিন্তু গাজাকে তাদের পাশে এখন কেউ নেই। সমর্থন দিয়েছে ইরান। জি, অনেক কিন্তু ধন্যবাদ। ইরানের কাছে, ইরানের পাশে কোনো মুসলিম কান্ট্রি নেই। পড়েনি। এমনকি এরদোয়ান, মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানকে ধমক দিয়েছে এই গতকাল। ওকে, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমরা যুদ্ধ যেহেতু চলমান আছে, প্রতিদিনই নতুন নতুন বিশ্লেষণ নিয়ে দর্শক আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, তথ্যগুলো অন্তত আপনাদের জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল রাত 8টায় আবার ডেমোক্রেসি দেখার আমন্ত্রণ জানিয়ে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।